সারাংপুর শহরে অনিল আর সুনীল নামে দুই ভাই থাকতো। ছোটবেলাতেই তাদের পিতার মৃত্যু হয়েছিল। মা অনেক কষ্ট করে দুজনকে এমন ভাবে মানুষ করেছিল যে আজ দুজনে সারাংপুর গ্রামে বড় বাড়ি বানিয়ে থাকে। কিন্তু কখনো ওরা নিজের বৃদ্ধা মাকে নিজেদের কাছে রাখতো না। সময়ের সঙ্গে সঙ্গে যখন নিজেই আর নিজের খেয়াল রাখতে সমর্থ হচ্ছিল না, তখন একদিন একটা ছোট বাক্স সঙ্গে করে বৃদ্ধা ছেলেদের বাড়ি গেল। থামা থামা, এই যে ইনি এখানে কি করে এলো? জানি না তো। তুমি নিশ্চয়ই জানবে। না তো। তাহলে বিনা কারণে কি করে এলো? এক কাজ করো, চা টিফিন করাও আর রিটার্ন টিকিট কেটে দাও। কি হলো তোমাদের? না পা চুলে না আশীর্বাদ নিলে? মনে হচ্ছে আমার আশা পছন্দ হয়নি। না মা, না সেরকম কিছু না। আসো, ভেতরে আসো। হ্যাঁ হ্যাঁ মা, ও আমাদের তো আমেরিকা যাওয়া রয়েছে 4 দিন পর, তাই ভাবছিলাম আপনার কে দেখাশোনা করবে। 4 দিন পর তো? আশ্চর্য, আমিও 4 দিনের জন্যই এসেছি। কেবল 4 দিনের জন্য এসেছে এই ভেবে আপাতত ছেলে আর ছেলের বউ চুপ করে গেল। এই 4 জন যতটা পারে বৃদ্ধার থেকে দূরে সরে থাকতো, যাতে ওনাকে সেবা না করতে হয়। কেবল ওনার নাতিপুতিরা চিঙ্কি আর পিঙ্কি সারাক্ষণ ঠাকুমার সাথে সাথে থাকতো। ঠাম্মা, তুমি কি জানো আমার বন্ধুদের ঠাম্মারা রাত্রে গল্প শোনায়? হ্যাঁ ঠাম্মি, আমাদেরও ইচ্ছা হয় তুমি আমাদের সাথে থাকো আর অনেক গল্প শোনাও। তাতে কি হয়েছে? এবার তো আমি এসে গেছি, অনেক গল্প শোনাবো। শোনো, একবার আকবর বাদশাহ বীরবলকে বলল, আমাকে এমন একটা গল্প শোনাও যা কখনো শেষ হবে না। যদি গল্প শেষ হয়ে যায় তোমাকেও শেষ করে দেব। তাহলে মনে হয় বীরবলকে মেরে ফেলেছেন। হ্যাঁ, এত বড় গল্প তো হতেই পারে না। ছিল, বীরবল শুনিয়েওছে। ওটাই আমি তোমাদের শোনাচ্ছি। শোনো, একটা গাছে অনেকগুলো পাখি বসেছিল। কিছুক্ষণ পর একটা পাখি উড়লো, তারপর 2টো পাখি উড়লো, তারপর 3টে পাখি উড়লো, তারপর 4টে পাখি আরে ঠাম্মা, কত পাখি ওড়াবে? এবার আগে তো বলো। ঠিক তোমার মতে আকবর বলেছিল। তখন বীরবল বলেছিল, গাছে তো অনেকগুলো পাখি আছে জাহাপনা, সবাইকে উঠতে দাও, তারপর তো গল্প এগোবে। তাই বাচ্চা বুঝে গেছিল একের পর এক পাখি উড়িয়ে যাবে, তাই হার স্বীকার করে নেয়। বাহ, কি বুদ্ধিমতী হয়ে গেছিস তুই। এই নে, তোর কথায় খুশি হয়ে বাচ্চার মতন একটা সোনার কয়েন উপহার দিচ্ছি। এ নে। সোনার কয়েন? এটা তোমার কাছে কি করে এলো ঠাকুমা? আরে আমার এই বাক্সটা না সোনার কয়েনে ভরা রয়েছে, এই দেখো। সোনার গিনি নিয়ে যখন পিঙ্কি তার মা অনিতার কাছে যায়, তখন মার চোখ বড় হয়ে যায়। ও সঙ্গে সঙ্গে বৃদ্ধার ঘরে যায়, আর তখন বৃদ্ধার ঘর থেকে তার ছোট বউ কবিতার কথা শুনতে পায়। মা, চিঙ্কি বলছিল যে আপনি নাকি পিঙ্কিকে সোনার গিনি উপহার দিয়েছিলেন, কিন্তু আমার ছেলেকে দেননি। ও কি আপনার নাতি নয়? আরে কাল ওকেও দিয়ে দেব। আজকে কেন না? তাহলে আজই দিয়ে দিচ্ছি। পিঙ্কি তো ঠিকই বলছিল, পুরো বাক্স সোনায় ভর্তি। এই নাও। মা, আপনি খাবার খেয়েছেন? এখনো তো তোমরা দাওইনি। এখনো দেয়নি? আরে আমি তো ভাবলাম কবিতা দিয়েছে। কি গো কবিতা, তুমি দাওনি? আর না দিতে পারলে আমাকে বলে দিতে, আমি দিয়ে দিতাম। আরে আমি ভাবছিলাম যে আপনি দিয়ে দিয়েছেন। কোনো ব্যাপার নয়, এক্ষুনি আনছি। এখন কি? এখন আমিই তো আনতে পারি। এত দেরি হয়ে গেল, ওনার তো বয়সও হয়েছে। দাঁড়ান, আমি এনে দিচ্ছি। তারাও দিদি, আমি এক্ষুনি আনছি। ভালো হয়েছে চলে গেছে, একা একা এসে মাকে ভুল বোঝাচ্ছিল। আচ্ছা মা, একটা কথা বলুন, ঝিঙ্কি বলছিল আপনার এই বাক্সটা নাকি সোনার কয়েনে ভর্তি। এত সোনা আপনার কাছে কি করে এলো? তোমাদের শ্বশুর জমিতে পুঁতে গেছিল, এতে গ্রামের সম্পত্তির দলিলও রয়েছে। প্রপার্টি?
হ্যাঁ, তোমার শ্বশুর তো কিছুই বলতেন না। গত মাসে সার্ভে হওয়াতে জানতে পারলাম আমাদের কাছে 1.5 কোটি টাকা সম্পত্তি রয়েছে। তারই কাগজপত্র এর মধ্যে। ছেলেদের যদি ব্যবসার কাজে লাগে। 1.5 কোটির কথা যখন দুই বউ নিজেদের স্বামীকে বলল, ওদেরও তখন চক্ষু চড়ক গাছ। দুজনের হাতে সোনার গিনি দেখে ওদেরও তখন বিশ্বাস হলো যে মায়ের বাক্স সোনার গিনিতে ভর্তি। এবার তো দুই বউ আর ছেলেদের মধ্যে মাকে সেবা শুশ্রূষা করার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেল। ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার, এমনকি বিছানা করতেও প্রতিযোগিতা শুরু হলো। দুজনেই চায় যে কে আগে শাশুড়ির সেবা করবে, আর বৃদ্ধা দুজনেরই সেবার মজা উপভোগ করে। আর চতুর্থ দিনের মাথায় বৃদ্ধা বলে উঠল, আজকে তো তোমাদের আমেরিকা যাওয়ার ছিল। ঠিক আছে, পরের বার এসে তোমাদের সব সম্পত্তি বুঝিয়ে দেব। ঠিক আছে? আরে হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছিলাম, আমাদের আমেরিকা যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। এখন আপনি এখানে যতদিন খুশি থাকতে পারেন। যতদিন ইচ্ছে কেন? শাশুড়ি মা সবসময় আমার সাথে থাকতে পারে। আমার সাথে কেন? আমাদের সাথে বলো। আর সেদিনের পর থেকে তো বৃদ্ধার সোনার দিন শুরু হলো। ওনার সুখের দিন ফিরে আসলো। বৃদ্ধার এখন যখনই কিছু দরকার হতো, উনি নিজের বাক্স উঠিয়ে ডমরুর মতো বাজিয়ে দিত। ওর ভেতর থেকে সোনার খনখন আওয়াজ শুনেই দুই ছেলে বউ এক পায়ে এসে খাড়া হতো আর ওনাকে খুব সেবা করত। বৃদ্ধা না শুধু বউদের, এমনকি ছেলেদেরও একটা করে সোনার গিনি দিয়েছিল। এমন ভাবে উনি মোট 6টি গিনি দিয়ে দিয়েছিল। তারপরও ওনার বাক্স বেজে যাচ্ছিল। ধীরে ধীরে কয়েক বছর কেটে গেল, আর একদিন বৃদ্ধার মৃত্যুও ঘটল। কারোরই ওনার মৃত্যুর দুঃখ ছিল না, সবার ওনার বাক্সের প্রতি উৎসাহ ছিল। তাড়াতাড়ি ওনার অন্ত্যেষ্টি করে ফিরে আসা ওনার ছেলে বউরা ওনার বাক্স ওঠালো, আর ভেতর থেকে সোনার খনখন আওয়াজ শুনে ওরা খুব খুশি হয়ে গেল। আর যেই সেই বাক্স খুললো, ওদের চোখ ছানা বড়া হয়ে গেল। তাতে একটিও সোনার গিনি ছিল না, শুধু পাথর ভর্তি ছিল। আরে এ কি? সোনার মোহরের জায়গায় পাথর? আর বাড়ির দলিলগুলো? 1.5 কোটি টাকার সম্পত্তির শুধু একটাই কাগজ। দেখি তো। আমার লোভী ছেলে বৌমা, আমি জানতাম যে তোমরা তো আমার এমনিতে রাখবে না, তাই সেবা যত্ন করা তো দূরের কথা। এই জন্য আমি আমার গয়না ভেঙে 6টা সোনার কয়েন বানাই আর তোমাদের কাছে চলে আসি। তোমাদের ধন্যবাদ সেবা করার জন্য। শুনলে 1 নম্বর বিশ্বাসঘাতক মহিলা। বিশ্বাসঘাতক ঠাম্মা ছিল না, তোমরা ছিলে যে নিজের কর্তব্য থেকে লুকাচ্ছিলে। ঠাম্মা তো তোমাদের সৎভাবে থাকার রাস্তা দেখিয়ে দিল। হ্যাঁ, ঠাকুমার থেকে আমরা একটা কথা শিখেছি, যে যেমন মানুষ তার সাথে তেমন ব্যবহার করতে হয়।